নমস্কার। লেনিনের 150 বছর পরেও তার জন্মের আজকে আমরা এখানে আলোচনা করব লেনিনের প্রাসঙ্গিকতা আজকে কতটা। পৃথিবীর বিভিন্ন দেশেই মুক্তির লড়াই হয়েছে। ঔপনিবেশিকতার শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্য পৃথিবীর অনেক দেশই লড়াই করেছে, কিন্তু রাশিয়ার বিপ্লব চরিত্রগত দিক থেকেই তার সঙ্গে অনেকটা আলাদা। যে কারণে যে বিপ্লবের মধ্য দিয়ে সমাজতন্ত্র তৈরি হয়েছিল সেই সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব নেই, কিন্তু আজও রাশিয়ার বিপ্লব একই গুরুত্ব দিয়ে পৃথিবীতে আলোচনা হয় এবং সমাজতন্ত্রের স্বপ্ন নয়, সমাজতন্ত্রকে বাস্তবের মাটিতে নামিয়ে আনার লড়াইও চলে। আমরা এই নিয়েই আজকে আলোচনা করব। এই আলোচনায় আমাদের মধ্যে উপস্থিত আছেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড ডাক্তার সূর্যকান্ত মিশ্র। উপস্থিত আছেন পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড শ্রীদীপ ভট্টাচার্য। তাদের কথোপকথনের মধ্য দিয়ে আমরা বোঝবার চেষ্টা করব যে এখনো প্রাসঙ্গিকতা কতটা এবং কেন এখনো লেনিনই পথপ্রদর্শক এই মুক্তির লড়াইয়ে পৃথিবী জুড়ে। আপনি কি ভাবছেন সুদীপদা? ঠিকই, আজ আমরা এখানে সমবেত হয়েছি কমরেড ভ্লাদিমির ইলিচ লেনিনের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে এক নতুন ধরনের আলোচনার ব্যবস্থা আমাদের পার্টির পক্ষ থেকে করা হয়েছে। কারণ এক বিশেষ পরিস্থিতি আমাদের শুধু রাজ্যে না, আমাদের দেশে না, সারা বিশ্বে এই মুহূর্তে বিরাজ করছে। সর্বহারা বিপ্লবের অন্যতম নেতা, সারা বিশ্বের যে দেশই হোক না কেন, মুক্তির জন্য যারাই লড়াই করছেন তাদের পথপ্রদর্শক, তাদের শিক্ষক এবং তাদের অনুপ্রেরণা কমরেড লেনিন। লেনিনের 150তম জন্মবার্ষিকী পালন করতে গিয়ে এইরকম একটা অস্বাভাবিক পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন, অথচ এই পরিস্থিতির মধ্যেই আমরা 150তম জন্মদিবস পালন করছি। এই যে নতুন, সম্পূর্ণ একটা নতুন পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেও কিন্তু আমাদের লড়াই চালাতে হচ্ছে। কমরেড লেনিনের নেতৃত্বে রুশ দেশের মানুষ বিপ্লবের জন্য লড়েছিলেন, প্রতিকূলতার বিরুদ্ধে, শোষণ, অত্যাচার, বঞ্চনার বিরুদ্ধে। আবার মানব সভ্যতারও লড়াই, যবে থেকে পৃথিবীর বুকে মানুষের পদচারণা শুরু হয়েছে, নিজের অস্তিত্ব সুরক্ষার জন্য মানুষের লড়াই চলেছে। আজও এই মুহূর্তে আমাদের কিন্তু একদিকে দেশে দেশে শোষণ বিরোধী লড়াইয়ে আমাদের ভারতের মতো দেশ সহ সারা বিশ্বের বিভিন্ন দেশে এ লড়াই চলছে। আবার তার মধ্যে গোটা মানব জাতিকে রক্ষার লড়াই একটা নবপর্যায়ে এই মুহূর্তে উপস্থিত হয়েছে। এটা একটা সম্পূর্ণ নতুন পরিস্থিতির মধ্যে 150তম জন্মবার্ষিকী পালন করছি আমরা। এই সম্পূর্ণ নতুন পরিস্থিতি সম্পর্কে সূর্যবাবু আপনার বিবেচনা, আপনার বক্তব্য একটু রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। আমি আপনাদের প্রথম যারা আমাদের এই আলোচনা দেখছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। মহান লেনিনের জন্মের 150 উপলক্ষে সারা দেশ, সারা দুনিয়া জুড়ে আজকে লেনিন আলোচ্য বিষয়। আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছি সেই পরিস্থিতি নিয়ে বিশদ ব্যাখ্যার এখানে অবকাশ নেই, কিন্তু এই পরিস্থিতি নতুন প্রধানত 4টা কারণে। এক, যে আমরা যে মহামারীর মধ্যে রয়েছি বিশ্বব্যাপী, যেটা করোনা ভাইরাস সংক্রমণের জন্য হচ্ছে,
যার ভবিষ্যৎ অনিশ্চিত এখন, সেই অনিশ্চয়তা সারা বিশ্বে গ্রাস করেছে এবং প্যান্ডেমিক যাকে বলা হয় তার মধ্যে আছে। দুই, একটা সংকট, অর্থনীতির সংকট, পুঁজিবাদী অর্থনীতির সংকট, এবং সেই সংকট এরকম একটা সংকট যেটা পুঁজিবাদী ব্যবস্থাজনিত সংকট, অর্থাৎ পুঁজিবাদ থাকবে আর এই সংকট থেকে বেরোতে পারবো, এইরকম অবস্থায় আমরা নেই। এটা সারা দুনিয়া জুড়ে যে মান্দা, কল কারখানা শিল্প সব বন্ধ, কৃষিতে সংকট, কাজ নেই, মানুষের আয় নেই। এমনকি এখানে আমাদের দেশেই আমরা দেখছি লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, তাদের বাসস্থান নেই, মাথা গোঁজবার ঠাঁই নেই, খাদ্য নেই। একটা অসহায় অবস্থার মধ্যে এই একটা সংকট, কৃষির ক্ষেত্রে সংকট, সমস্ত ক্ষেত্র জুড়ে শিক্ষা, স্কুল কলেজ বন্ধ। জানি না 1 বছরের মধ্যে তারা যেতে পারবে কিনা স্কুলে, তাদের পড়াশোনা, কলেজে, ইউনিভার্সিটিতে তাদের পরীক্ষা অর্ধেক আটকে গেছে, কি হবে। স্বাস্থ্য ব্যবস্থার সংকট একটা বিরাট সংকট যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সামগ্রিকভাবে একটা সংকট। 3, এর সঙ্গে এই করোনা ভাইরাসের মহামারী যেরকম ছড়িয়েছে, সংক্রমণ যেরকম হচ্ছে, তার সংক্রমণ হচ্ছে যেরকম মান্দা, অর্থনীতির সংকট, তার সঙ্গে সংক্রমিত হচ্ছে একটা নতুন উপাদান যেটা অনেক বছর আগে আমরা দেখেছি, প্রায় 90 বছর আগে। সেটা হচ্ছে যে একটা জাতি, ধর্ম, ভাষা, বর্ণ এইসবের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন, মেরুকরণের চেষ্টা, একটা ফ্যাসিবাদী প্রবণতা, এটা সারা বিশ্ব জুড়ে আমরা প্রত্যক্ষ করছি। আর শেষ কথাটা হচ্ছে যে 4 নম্বর কথা, যেটা হচ্ছে যে সমস্ত দেশ লেনিনের নেতৃত্বে নভেম্বর বিপ্লবের পর তাঁর থেসিস অনুসারে যে একটা দেশে সমাজতন্ত্রের জন্য সংগ্রাম এবং ঔপনিবেশিক দেশগুলোতে উপনিবেশবাদ থেকে মুক্তির জন্য, স্বাধীনতার জন্য যে সংগ্রাম, শতাধিক দেশ স্বাধীনতা পেয়েছিল, স্বাধীনতা সংগ্রামে শক্তি পেয়েছিল সোভিয়েত ইউনিয়ন থাকার জন্য। সেই সমস্ত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে একটা বড় আক্রমণ আসছে। সেই দিক থেকে হচ্ছে আজকের দিনের প্রধান চ্যালেঞ্জ, এই 4টা প্রধান বিপদ। আমি বিশদে যাচ্ছি। ঠিক যে অস্বাভাবিক পরিস্থিতি এবং এই পরিস্থিতির 4টে দিক সঠিকভাবেই আপনি তুলে ধরেছেন। লেনিন 150তম জন্মবার্ষিকী নিয়ে যখন আমরা আলোচনা করছি, এটা তো আমরা সকলেই জানি যে মার্ক্সীয় মতবাদ, মানব সভ্যতার জ্ঞানের যে বিকাশ, সেই বিকাশের যে রাজপথ, সেই রাজপথ থেকে উদ্ভূত হয়েছে এই মতবাদ, মার্ক্সীয় মতবাদ। এবং 19বিংশ শতাব্দীতে এই মতবাদ প্রতিষ্ঠিত হওয়া একটা নতুন বার্তা দিয়েছিল সমগ্র মানব সমাজের বুকে। এই পৃথিবীর বুকেই, এই মানব সভ্যতার বুকেই শোষণহীন, বঞ্চনাহীন এক ব্যবস্থা মানুষের জন্য গড়ে তোলা সম্ভব, এই বার্তা নিয়ে উপস্থিত হয়েছিল মার্ক্সীয় মতবাদ। এবং সেদিন থেকেই যেহেতু দেশে দেশে শোষক শ্রেণী, তারা বুঝেছিল তাদের মৃত্যুর বার্তা নিয়ে এই মতবাদ উপস্থিত হয়েছে, তাই দেশে দেশে এই মতবাদকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছিল। এবং 19বিংশ শতাব্দীর শেষ ভাগে মার্ক্সেরও মৃত্যু, এঙ্গেলসেরও মৃত্যু। ঠিক সেই সময় ভ্লাদিমির ইলিচ লেনিন রুশ দেশের বুকে মার্ক্সীয় মতবাদ অনুশীলন এবং মার্ক্সীয় মতবাদকে প্রয়োগের কাজ শুরু করেছেন। এবং মার্ক্সীয় মতবাদকে প্রয়োগ করার ধারাতেই তিনি রুশ বিপ্লব সফল করেছিলেন। এবং তারপর অল্পদিন বেঁচে ছিলেন, মাত্র 54 বছর। তার মধ্যেই তিনি সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলবার কাজে কানমূল খান্ডারির ভূমিকা পালন করেছেন। এবং এই যে মার্ক্সীয় মতবাদ যে নতুন বার্তা নিয়ে সমগ্র মানব সমাজের কাছে উপস্থিত হলো, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদ হিসেবে অভিহিত হয়, এই মতবাদকে কমরেড লেনিন সমৃদ্ধ করলেন। এবং সমৃদ্ধ করলেন বলেই তার মৃত্যুর পর সারা বিশ্বের কমিউনিস্ট আন্দোলন
তারা সিদ্ধান্ত নিয়ে এই মতবাদকে মার্ক্সবাদ লেনিনবাদ হিসেবেই অভিহিত করল। তো লেনিনের যে অবদান মার্ক্সীয় মতবাদের ক্ষেত্রে, আজকে 150তম জন্মবার্ষিকীতে সেই অবদানগুলি আমাদের সংক্ষিপ্ত পরিসরেও একটু আলোচনা করার অবকাশ রয়েছে। হ্যাঁ, অবদান বিশাল, যেটা এই আজকে আলোচনায় সবটা হয়তো বলা সম্ভব নয়, কিন্তু মূল বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে লেনিনের অবদানগুলো মৌলিক। মার্ক্সবাদ ঊনবিংশ শতাব্দীর শেষে বিংশ শতাব্দীর শুরুতে যে মার্ক্সবাদী ধারণা, যে তখনকার যে পুঁজিবাদ মার্কস এঙ্গেলস ব্যাখ্যা করেছিলেন, এবং তার ভিত্তিতে একটা ধারণা যে উন্নত পুঁজিবাদী দেশগুলোতে সমাজতান্ত্রিক সমাজের জন্য যে সংগ্রাম, সমাজতান্ত্রিক বিপ্লব, সেগুলো আগে সংগঠিত হবে। এই ধারণার যে পরিবর্তন দরকার, এটা লেনিন উপলব্ধি করেছিলেন সমসাময়িক বিশ্ব পুঁজিবাদের অবস্থা দেখে। এই ঊনবিংশ শতাব্দী বিংশ শতাব্দীর এই দুটোর ঠিক যেখানে মিলছে, যদি বলা যায় ঠিক সেইভাবে 1999 বলা যায়, যখন লেনিন যেরকম একটা নির্দিষ্ট সাল বলেছেন যে সেই সময়ে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর তথা সাম্রাজ্যবাদের সূচনা, এবং অর্থাৎ পুঁজিবাদের চরিত্রটাই বদলে যাচ্ছে এবং নতুন নতুন দ্বন্দ্ব এসব, এবং সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, তার বৈশিষ্ট্যগুলো কি লেনিন ব্যাখ্যা করেছেন। আমি সেগুলোর সবটাই যেতে পারছি না, কিন্তু এটা তিনি দেখিয়েছিলেন যে সাম্রাজ্যবাদের স্তরে যখন পুঁজিবাদ উন্নীত হচ্ছে সর্বোচ্চ স্তর, তখন কেন সংকট আরো অনিবার্য হয়ে উঠবে, এবং কেন পুঁজির আন্তর্জাতিক চরিত্র মার্ক্স বলেছেন, লেনিন তো বিশদভাবে ব্যাখ্যা করেছেন। সেই আন্তর্জাতিক লগ্নি পুঁজি সেটা উদ্ভব হবে, এবং সেখানে শিল্প পুঁজির চাইতে ব্যাংক পুঁজির প্রাধান্য বাড়বে, ফাটকা ইত্যাদি এসব হবে। যেটা পণ্য রপ্তানি হতো আগে, মানে আমাদের দেশে যেরকম ব্রিটিশরা এসে এখানে হয়তো ম্যানচেস্টারে কাপড় বিক্রি করতো, এখানে আমাদের তাঁতি থেকে আরম্ভ করে মিল, স্বদেশি এসব মার্কেট ও তার নিয়ে লড়াই, সেটা বদলে গেছে। সেই জায়গাটা বদলে সেখানে পুঁজি রপ্তানি হচ্ছে, কারখানাই এখানে চলে আসছে, সস্তা শ্রম কাঁচামাল এখানে। এই যে সব এগুলো লেনিন দেখতে পেয়েছিলেন এবং দেখেছিলেন কেন সাম্রাজ্যবাদের মধ্যে দুনিয়াটাকে যারা ভাগ করে নিয়েছে, দুনিয়ার বাজারটাকে এবং দেশগুলোর নিয়ন্ত্রণ ইত্যাদি, এলাকার নিয়ন্ত্রণ, তাদের মধ্যে কেন দ্বন্দ্ব তৈরি হবে, কেন যুদ্ধ অনিবার্য হবে, এবং সেই যুদ্ধ থেমে থাকবে না এই সাম্রাজ্যবাদের স্তরে, এই এলাকা আবার ভাগবাটোয়ারা পুনর্বন্টনের জন্য আবার যুদ্ধ হবে। এই যে একটা খুব বড় অবদান সময়ের। এছাড়া তার অবদান আছে মার্ক্সবাদী দর্শনের বিকাশে, আমি তার মধ্যে যেতে পারছি না। কিংবা সবচেয়ে বড় অবদান হচ্ছে যে সমাজতন্ত্র জিনিসটা কি, সেই সমাজতন্ত্র বলতে কি বোঝায়। সমাজতন্ত্র কেউ আপনা আপনি হয় না, পুঁজিবাদের বিকাশ আপনা আপনি হয়, সমাজতন্ত্র গড়তে হয়, নির্মাণ করতে হয়। এটা লেনিন বলেছিলেন এবং করে দেখিয়েছিলেন সমাজতন্ত্র বলতে কি বোঝায়। আর ঠিক তেমনি যেমনি অর্থনীতি, যেমনি দর্শন, যেমনি রাজনীতি, সমাজতন্ত্র, মতবাদ, সেখানে তার অবদান। আর তার জন্য যে সংগঠন গড়ে তুলতে হবে, তার জন্য যে রণনীতি লাগবে, রণকৌশল লাগবে, এই শব্দগুলো লেনিন সেভাবে ব্যবহার করেননি, স্টালিন ব্যাখ্যা করেছেন লেনিনবাদের ভিত্তিতে লেনিনের অবদান। এই অনেক কিছুই হচ্ছে যা তার নিজস্ব, যে জন্য সঠিকভাবে আপনি বলেছেন যে মার্ক্সবাদ লেনিনবাদ কমিউনিস্ট আন্তর্জাতিক নাম দিয়েছিল। আচ্ছা, এই যে মার্ক্সীয় মতবাদের এটাই শিক্ষা যে মার্ক্সীয় মতবাদ শুধু কল্পনা বিলাসের জন্য না। যখন এই মতবাদ প্রতিষ্ঠা করছেন মার্ক্স এঙ্গেলস যৌথভাবে, তখনই তো মার্ক্স বলেছিলেন যে the philosophers have interpreted the world in various ways
বাট দ্য মেন কোশ্চেন হাউ এভার ইজ টু চেঞ্জ ইট। দার্শনিকেরা এতকাল ধরে বদলাতে হবে। দুনিয়াটাকে নানাভাবে খালি ব্যাখ্যাই করেছেন, কিন্তু মূল কথা হলো একে পরিবর্তন করা, এই বদলাতে হবে, বদলানো। এই বদলানো অর্থাৎ এই যে মার্ক্সবাদের যে শিক্ষা, যেই যে শোষণ ব্যবস্থার অবসান ঘটিয়ে মানব সমাজকে সামনের দিকে এগোতে গেলে সমাজতন্ত্রের মধ্যে দিয়ে সাম্যবাদের স্তরে যেতে হবে। এই যে মানব সমাজের অগ্রগতির ধারা, শোষণ ভিত্তিক সমাজ থেকে শোষণহীন সমাজে রূপান্তর, এই রূপান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ করতে গেলে সেখানেই ঐতিহাসিক ভূমিকা মার্ক্সীয় মতবাদ আমাদের কাছে শিক্ষা দিয়েছে সর্বহারার নিজস্ব পার্টি, কমিউনিস্ট পার্টি। এবং এই পার্টি সম্পর্কে মার্কস এঙ্গেলস যখন মতবাদ প্রতিষ্ঠা করছেন তখন বলছেন এটা হবে সম্পূর্ণ নতুন ধরনের পার্টি, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর পৃথিবীতে মানুষ যে ধরনের রাজনৈতিক দল দেখতে অভ্যস্ত ছিল এটা সে ধরনের দল হবে না, এবং এই ধারণা তারা উপস্থিত করেছিলেন। কিন্তু লেনিন মার্ক্সীয় মতবাদকে সমৃদ্ধ করা এবং বিপ্লবী সংগ্রামকে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দেওয়ার মধ্যে দিয়ে পার্টি সম্পর্কিত, সেই পার্টি সম্পর্কিত ভাবনাকে তিনি আরো বিকশিত করলেন। এবং এটা নিঃসন্দেহে বলা চলে যে পরবর্তী দুনিয়ায় যে কমিউনিস্ট পার্টি, সর্বহারার নিজস্ব পার্টি, সমাজ পরিবর্তনের মূল শক্তি হিসেবে যাদের ভূমিকা পালন করতে হবে, সেই পার্টিগুলি গড়ে ওঠা, তার বিকশিত হওয়ার ক্ষেত্রে লেনিন নির্দেশিত পথ, সেই পথ ধরেই সকলেই এগিয়ে চলার চেষ্টা করছে। এই যে পার্টি, কমিউনিস্ট পার্টি সম্পর্কে, অর্থাৎ এই পার্টির কি বৈশিষ্ট্য, কি ধরন, কেন এটা অন্য সব পার্টিগুলোর থেকে আলাদা, এই ব্যাপারে লেনিনের যে শিক্ষা সেটা আজকের দিনে তো আরো, যখন সারা বিশ্ব জুড়ে আমরা দেখছি পুঁজিবাদের যখন অবক্ষয় ঘটছে, মূল্যবোধের অবক্ষয় ঘটছে, রাজনৈতিক দলগুলোর অবক্ষয়, সেখানে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি সম্পূর্ণ নতুন এক মতাদর্শ, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে যাদের অবস্থান, যাদের কার্যধারা, সেই পার্টির এই প্রশ্ন, এই পার্টি সম্পর্কিত লেনিনের যে শিক্ষাগুলো আজকের দিনে বোধহয় অন্তত সংক্ষিপ্ত পরিসরেও খুব প্রাসঙ্গিক বিষয়গুলো বোধহয় আজকে আরো গুরুত্ব দিয়ে উপস্থিত করার প্রয়োজন আছে। এবং আজকের বিশেষ করে এই পরিবর্তিত পৃথিবীতেও আমরা কিভাবে সেটা প্রয়োগ এই করব। দুনিয়া, পরিবর্তিত দুনিয়া তো এটা কি করে আমরা প্রয়োগ করব? দেখুন, যখন মার্ক্স প্রথম আন্তর্জাতিক তৈরি করেছিলেন, ওয়ার্কিং ম্যান অ্যাসোসিয়েশন যেগুলো বলা হয়, এটা শ্রমিকদের সংগঠন, তাদের আন্তর্জাতিক পার্টি সেই অর্থে তখন বলা যায় না। দ্বিতীয় আন্তর্জাতিকের সময় যেটা এঙ্গেলস বিশেষ করে গুরুত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে যে শ্রমিক শ্রেণীর পার্টি দরকার। পার্টিগুলো তৈরি হয়েছিল, যেগুলো দ্বিতীয় আন্তর্জাতিকের পার্টি ছিল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, সেই পার্টিগুলো তৈরি হয়েছিল। কিন্তু যেটা আমি প্রথমে বললাম যে সাম্রাজ্যবাদের যুগে যখন পুঁজিবাদ বিকশিত হচ্ছে, তখন দেখা গেল যে যখন যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে এবং যুদ্ধ দেখা দিল, এবং সেই যুদ্ধকে লেনিন বললেন যে এই সাম্রাজ্যবাদের মধ্যে যে যুদ্ধ, দুনিয়া ভাগাভাগির জন্য ইন্টারইম্পেরিয়ালিস্ট ওয়ার, আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব, একে গৃহযুদ্ধে পরিণত করো শ্রমিক শ্রেণী তোমার মুক্তির জন্য। তখন এই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিগুলো এরা এই পরিস্থিতির কি গুরুত্ব বোঝেনি, এবং তারা আন্তর্জাতিকতাবাদ, যেটা প্রথম আন্তর্জাতিক থেকে যেটা দুনিয়ার মজদুর একক বলে যে স্লোগান উঠেছিল, ভাব হয়ে গেল ট্রেনচের এপাশে শ্রমিক আর ওপাশে শ্রমিক, এটা আন্তর্জাতিকতাবাদ না, এটা উগ্র জাতীয়তাবাদের পক্ষে দাঁড়ানো শ্রমিক। লেনিন একমাত্র রাস্তা দেখিয়েছিলেন, আন্তর্জাতিকতাবাদের পতাকা তুলে ধরেছিলেন। আর এই কাজটা করতে হলে যে নতুন ধরনের পার্টি দরকার, এরকম একটা পরিস্থিতিতে সেইটা লেনিন উপলব্ধি করেছিলেন, এবং সেই পার্টির গঠন ইত্যাদি কিভাবে তিনি পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এগিয়েছে, এবং পরে ওই পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ বলসেভিক পার্টি, পরে কমিউনিস্ট পার্টি হওয়া, কমিউনিস্ট আন্তর্জাতিক হওয়া, এবং তার জন্য পার্টি সংগঠনের কমিউনিস্ট পার্টিগুলোর যে একটা সংগঠনের মূলনীতি, এই কথাটা লেনিনই করেছিলেন, এবং সেই ভিত্তিতেই কমিউনিস্ট পার্টিগুলো এখনো চলে। যদিও এ কথা বলার দরকার আছে যে লেনিনের সময় তার প্রয়োগ যেভাবে হয়েছে, অন্য দেশেও হয়েছে, সঠিকভাবে অনুসৃত হয়েছে নীতি,
কিন্তু ব্যতিক্রম হয়েছে কিছু ব্যাপারে। এবং লেনিন তার নিজের খসড়া নিয়েও পরে, এটাই মার্কস হোক এঙ্গেলস হোক, লেনিনের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা নিজেরা যা বলেছেন এক সময়, তারা নিজেরা আত্মসমালোচনার দৃষ্টিতে তা সমীক্ষা করেছেন। এটা হচ্ছে তাদের বড় অবদান। লেনিন বলেছেন এটা সারা দুনিয়ার জন্য কেন উপযুক্ত নয়, কি করা দরকার, আমি তার মধ্যে যেতে পারছি না। কিন্তু আমরা পরে দেখেছি যে পার্টি সংগঠনের সেই মূল নীতিগুলো অনুসৃত হয়নি এবং তার জন্য বিপর্যয় হয়েছে। সুতরাং তিনি যে সাংগঠনিক নীতিগুলো বলেছিলেন, মৌলিক দৃষ্টিভঙ্গি, সেগুলো ঠিকভাবে অনুসরণ করতে অতীত দিনে এই নীতির প্রয়োগের থেকে শিক্ষা নিয়ে কিভাবে করতে হবে, সেই শিক্ষা লেনিনের, এবং সেটাকে আমাদের ঠিকভাবে উপলব্ধি করতে হবে। আমি বিশদ কথায় যাচ্ছি না। গণতান্ত্রিক কেন্দ্রিকতার মানে কি, আর গণতান্ত্রিক কেন্দ্রিকতার নামে লেনিনের তৈরি করা পার্টি, প্রথম সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়ন, সেখানে কিভাবে অপপ্রয়োগ হয়েছিল সেগুলো আমরা জানি। কেন আন্তঃপার্টি গণতন্ত্রকে বিকশিত না করে পার্টি কেন্দ্রিকতা হয় না, এটা আলাদা করে করা যায় না। এটা দ্বান্দ্বিক সম্পর্ক দুজোটের সঙ্গে। যদি পার্টির মধ্যে গণতন্ত্র শক্তিশালী হয় তবেই গিয়ে শক্তিশালী কেন্দ্র হতে পারে, এবং পার্টির সেই গুণমান দরকার। এটা একটা কেবল কয়েকটা ট্রেড ইউনিয়ন এই এদের সংগঠন না, এটা অগ্রগামী বাহিনী মতাদর্শ চেতনার দিক থেকে সে সেটাকে আয়ত্ত করতে পারে, লক্ষ্য কি বুঝতে পারে, সেই রকম মানুষের সংগঠন, একটা গুণগতভাবে পৃথক সংগঠন, সেটা লেনের বড় অবদান। এটা ঠিকই যেটা সূর্যবাবু উল্লেখ করলেন, যে কমিউনিস্ট পার্টি সংগঠনের তার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তা ক্রমান্বয়ে ক্রমাগত ধারাবাহিকভাবে সমালোচনা আত্মসমালোচনার মধ্যে দিয়ে চলে বলেই নিজের ভুল ত্রুটি খুঁজে বার করতে পারে, যে শিক্ষার কথা এক্ষুনি সূর্যবাবু বললেন। আচ্ছা, এটা তো ঠিক 1917 যে মহান নভেম্বর বিপ্লব, যে বিপ্লব সেই মুহূর্তের গোটা দুনিয়ায় এক আলোড়ন তৈরি করেছিল, এও সম্ভব এই ধারণা মানুষের মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে পেরেছিল। এই নভেম্বর বিপ্লব নিয়ে বিশ্বে বহু সাহিত্য প্রকাশিত হয়েছে, কিন্তু নিঃসন্দেহে যে কয়েকটি পুস্তক সব থেকে বেশি আজ পর্যন্ত নভেম্বর বিপ্লবকে কেন্দ্র করে যা প্রচারিত, তার অন্যতম হলো মার্কিন সাংবাদিক সাহিত্যিক জন রিডের। তিনি বইটার নামই দিয়েছিলেন ইংরেজিতে 10 days that shook the world, দুনিয়া কাঁপানো 10 দিন। কিন্তু এটা অনস্বীকার্য যে শুধু 10 দিনে রুশ বিপ্লব হয়নি। মানব সভ্যতার বুকে আলোড়ন সৃষ্টিকারী বিপ্লব, যা দুনিয়ার গোটা অগ্রগতির ধারাটাকে পাল্টে দিল, কিন্তু সেই বিপ্লবী সংগ্রাম চলেছিল কিন্তু অনেক দিন ধরে। এক্ষুনি সূর্যবাবু বললেন রুশ দেশের মাটিতে কমিউনিস্ট পার্টি গড়ে ওঠা, তারও আগে থেকে শ্রমিকদের সংগ্রাম, এবং সংগ্রামের ধারায় 1905 সালের বিপ্লব ব্যর্থ হলেও সেই বিপ্লবের একটা সুদূর প্রসারী প্রভাব। তারপরে আবার 1912 সালে আবার আন্দোলন সংগ্রাম, আবার তার উপরে প্রতিক্রিয়ার আক্রমণ, স্টলিপিন প্রতিক্রিয়া ইত্যাদি গোটা রুশ দেশের বুকে আবার শ্রমিক বিপ্লব, শ্রমিক কৃষকের লড়াইকে দমন করবার এক ভয়ঙ্কর প্রচেষ্টা যার প্রশাসনের পক্ষ থেকে। আবার তার মধ্যে দাঁড়িয়ে পার্টি ক্রমান্বয়ে আবার সুসংগঠিত রূপ নেওয়া, এবং যারই মধ্যে দিয়ে প্রথমে সফল হলো ফেব্রুয়ারি বিপ্লব, পরবর্তীকালে মার্চ বিপ্লব বলে। এবং সেই বিপ্লবও সঠিক যে লক্ষ্য নিয়ে পরিচালিত হওয়ার কথা ছিল হলো না। সেই সময় কমরেড লেনিন আবার দেশের বুকে, তিনি ছিলেন দেশের বাইরে, থাকতে বাধ্য হয়েছিলেন, এলেন। তার এপ্রিল থিসিস সারা জাগালো, গোটা রুশ দেশের শ্রমিক শ্রেণী মেহনতি মানুষের কাছে বিপ্লবের সঠিক বার্তা উপস্থিত করলো। এই যে, এবং তারপর বিপ্লবী সংগ্রাম সেই সময়, এই যে অর্থাৎ একটা ধারাবাহিক লড়াই সংগ্রামের পরিণতি হচ্ছে। অত্যাচারটাও কত ভয়ঙ্কর ছিল। সেই ব্ল্যাক সানডে, একদিনে 1000 শ্রমিককে হত্যা করা, বা তার পরবর্তী ক্ষেত্রেও একদিনে 250 শ্রমিককে হত্যা করছে। আক্রমণের মধ্যে দাঁড়িয়ে দীর্ঘস্থায়ী লড়াইয়ের পরিণতি, মানে দীর্ঘস্থায়ী লড়াইয়ের পরিণতি হলো রুশ বিপ্লব। এইভাবেই বিষয়টিকে আলোচনার মধ্যে বোধহয় রাখাটাই বাঞ্ছনীয়, তাই না? হ্যাঁ, ঠিকই।
এখানে 10 দিন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। 10 দিন বিপ্লবের শ্রমিক শ্রেণী এবং তার মিত্ররা ক্ষমতা দখল করতে কি পারবে কি পারবে না, ওই 10 দিনের মধ্যে ওই রিডের ওই বইতে আছে, জন রিডের, যে কৃষকদের পক্ষে নিয়ে আসা যাবে কি যাবে না, ওই 10 দিনের মধ্যে নিষ্পত্তি হয়েছে। ওই 3টা স্লোগান, শান্তি, জমি, রুটি, এই 3টা স্লোগানের ভিত্তিতে কৃষকরা, সেখানে বলসেভিকরা তারা সংখ্যালঘু ছিল এবং সোশ্যাল ডেমোক্র্যাটরা তারা সংখ্যাগরিষ্ঠ, সোশ্যাল ডেমোক্রেটিক রিভলিউশন, যাই হোক নানা রকম নাম আছে, এই তারা সংখ্যাগরিষ্ঠ ছিল তাদের। কিন্তু এই যে অর্থাৎ 10 দিনে শ্রমিকরা কৃষকদের পক্ষে জয় করতে পারলো, এই 10 দিনের গুরুত্ব, 10 দিন সেদিক দিয়ে গুরুত্ব। কিন্তু এটা তো ঠিকই বিপ্লবের ব্যাপারটা একদিন না, প্রতি বিপ্লব, ওই যেটা আগেরটা বিপ্লবের চেষ্টা, প্রতি বিপ্লব, তারপরে স্থলিকীন প্রতিক্রিয়া, তারপরে ঘুরে দাঁড়ানো, তার থেকে শিক্ষা নেওয়া, এবং বড় একটা ব্যাপার ছিল প্যারি কমিউনের শিক্ষা। এবং সেই শিক্ষা লেনিন, মার্কস এঙ্গেলস তো লিখেই ছিলেন, কিন্তু লেনিন তাকে নির্দিষ্টভাবে প্রয়োগ করার জন্য যে শ্রমিক কৃষকের মৈত্রীর যে প্রশ্নটা কিভাবে নির্দিষ্টভাবে করা যায় সেটা করেছিলেন। কাজে আর তারপরেও এইসব হওয়ার পরেও যখন একসঙ্গে প্রায় 10-11টা সাম্রাজ্যবাদী দেশ যখন আবার প্রতি বিপ্লব ঘটাবার জন্য চেষ্টা করছে, সমাজতন্ত্রকে রক্ষা করা, বিপ্লবকে রক্ষা করা, সেটা একটা দীর্ঘ প্রক্রিয়া। এবং লেনিন বুঝেছিলেন যে একবার বিপ্লব হলে, সমাজতন্ত্র হলে, সেটা স্থায়ী হয়ে থাকবে। এটা একটা ভুল ধারণা পরে তৈরি হয়েছিল যে সমাজতন্ত্র আর এর পরিবর্তন হবে না, পুঁজিবাদের প্রত্যাবর্তন অসম্ভব। লেনিন তা বলেন, বলেছিলেন কেন নিরন্তর সংগ্রাম তৈরি চালাতে হবে এবং কেন বিপ্লবকে রক্ষা করতে হবে। কাজে বিপ্লব একটা দীর্ঘস্থায়ী, এই বিপ্লব যেহেতু সর্বহারা বিপ্লব এবং সেটা সারা দুনিয়া জোড়া সর্বহারা মুক্তির লড়াই, এ অবিরাম চলতে থাকবে। যদি ওইটা বিশেষ করে এই যে সমাজতন্ত্র নির্মাণের কাজটা তো খুবই কঠিন ছিল, এবং যে কথা সূর্যদা খুব সঠিকভাবে বললেন, সে সময় 30 লক্ষ রেড ফোর্স তৈরি করে এই শ্বেতরক্ষীদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। ফলে এই যে সমাজতন্ত্র নির্মাণ এবং কেন শ্রেষ্ঠত্ব অর্জন করলো, এই আলোচনাটা এরপরেই আমরা যেটা আলোচনায় যেতে চাইছি সেটা হলো যে বিপ্লব সফল করার লক্ষ্যই ছিল সমাজতন্ত্রকে গড়ে তোলা। এই যে সমাজতন্ত্র গড়ে তোলার যে প্রক্রিয়া, যদিও এই প্রক্রিয়া পরিচালনার সময় কমরেড লেনিন নিজে 7 বছরের বেশি পাননি, যার আবার 1টি বছর তিনি গুরুতরভাবে অসুস্থও ছিলেন। বলা যেতে পারে 6 বছর তিনি হাতে কলমে সমাজতন্ত্র গড়ে তোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নেতৃত্ব দিয়েছেন, মূল কাণ্ডারির ভূমিকা পালন করেছেন। এবং সেই সময় মনে রাখতে হবে, বিপ্লবের সময় কিন্তু রুশ দেশটা ছিল ইউরোপের বুকে পুঁজিবাদী ব্যবস্থার পশ্চাৎভূমি বলে বিবেচিত হতো, ব্যাকইয়ার্ড অফ ইউরোপিয়ান ক্যাপিটালিজম। সেই রকম একটা পশ্চাৎপদ দেশে বিপ্লব, সর্বহারার বিপ্লব সফল করার সাথে সাথেই সমাজতন্ত্র গড়ে উঠতে পারে না। পশ্চাৎপদতা কাটিয়েই তাকে সমাজতন্ত্রের দিকে এগিয়ে যেতে হবে। এবং একদিকে এই কাজ করার দিকে যখন তারা নজর দিচ্ছেন, তখনই সাম্রাজ্যবাদী দেশগুলো শিশু সমাজতান্ত্রিক রাষ্ট্রকে ধ্বংস করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। একদিকে সেই আক্রমণকে প্রতিহত করা, তারা আবার দেশের ভিতরে সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তি তাদের মদত দিলে যাতে বিপ্লবকে ব্যর্থ করা যায়, একে মোকাবিলা করা, এই সংগ্রাম পরিচালনা করে, অর্থাৎ প্রথমে শিশু সমাজতান্ত্রিক রাষ্ট্রকে রক্ষা করার পরে এবারে পশ্চাৎপদ দেশে সমাজতন্ত্র গড়ে তোলা। এবং সেই সমাজতন্ত্র গড়ে তোলার প্রক্রিয়ায় অনেক নতুন নতুন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে এগোতে হয়েছে। এবং এই সময়কালে কমরেড লেনিনের নেতৃত্বে রুশ দেশের পার্টি এবং রুশ দেশের শ্রমিক শ্রেণী এবং জনগণ, তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। এই যে সমাজতন্ত্র গড়ে তোলার যে প্রক্রিয়া, নিঃসন্দেহে আজকে গোটা মানব সভ্যতার সামনে একটা বিকল্প দিশা, অগ্রগতির বিকল্প দিশা কিন্তু উপস্থিত করেছে এই যে সমাজতান্ত্রিক নির্মাণ প্রক্রিয়া, যা রুশ দেশের বুকে প্রথম যা প্রত্যক্ষ করেছিল বিশ্ববাসী। ওই সমাজতন্ত্র গড়ে তোলার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনার মধ্যে বোধহয় আজকে নিয়ে আসা, যেটা শ্রমিক এক্ষুনি বলছিলেন, প্রাসঙ্গিক বলে।
হ্যাঁ, আমি আগেই বললাম যেটা বহু কথিত, যেটা হচ্ছে যে পুঁজিবাদ বা তার আগে কোনো সমাজ ব্যবস্থা কেউ গড়েনি। এটা একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় সমাজের বিকাশ ধারায় এগোয়েছে। সমাজতন্ত্রটা না, সমাজতন্ত্র লেনিন বলেছে নির্মাণ করতে হবে। সমাজতন্ত্রের মার্কস এঙ্গেলস থেকে সে দাঁড়িয়ে নির্মাণ করতে হবে, কিন্তু কি তার নীতি হবে কি, ওই একটা কথা ছিল যে সবাই তাদের কাজ করবে আর তার কাজের মতো পাবে। আর সাম্যবাদ আমি ছেড়ে দিচ্ছি, সে নির্দোষ একটা প্রক্রিয়ার ব্যাপার। বহু লেনিন যেরকম সঠিকভাবে বুঝেছিলেন। এবং এই যে প্রত্যেকে কাজ করবে তার কাজের মতো পাবে, একটা পশ্চাৎপদ অর্থনীতিতে এটা কত কঠিন চ্যালেঞ্জ লেনিন তা প্রত্যক্ষ করেছিলেন, বুঝেছিলেন, অভিজ্ঞতা দিয়ে বুঝেছিলেন। আপনি একটা কারখানা দখল নিতে পারেন, পুঁজিপতিকে তাড়িয়ে দিতে পারেন, কারখানাটা চালু রাখতে হবে, আপনাকে উৎপাদন করতে হবে, তার বন্টন ব্যবস্থা, তার উপরে কন্ট্রোল, তার অডিটিং মানে হিসাব রাখা ইত্যাদি, এই কি শ্রমিকরা রাতারাতি শিখবে না। এবং ওই রকম একটা পরিস্থিতিতে যাকে তথাকথিত বলা হয় যে 17 সাল 18 সাল প্রতি বিপ্লবের চেষ্টা ওখানে, এবং যাকে ওয়ার্ল্ড কমিউনিজম বলে একটা কথা বলা হয়, সেটার পরে আবার যে একটা নতুন পর্ব, যাকে লেনিন যেটা বলেছিলেন নিউ ইকোনমিক পলিসি, নেপ, অর্থাৎ রাষ্ট্রীয় পুঁজিবাদ, উনি ওই কথাটা লেনিনই ব্যবহার করেছেন, এইটা স্টেট ক্যাপিটালিজম। এবং কেন এইটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া হবে, এই একটা পুঁজিবাদী সমাজ থেকে বিশেষ করে পশ্চাৎপদ একটা পুঁজিবাদী বিকাশ যেখানে পুরো হয়নি, সেখান থেকে সমাজতন্ত্রের উত্তরণ এক লাফে হয়ে যাবে। সুতরাং তাকে বিকাশের বিভিন্ন স্তর দিয়ে যেতে হবে। সেই স্তরে কেন এই এখন যদি আপনি দেখেন যেখানে যেখানে সমাজতন্ত্র আছে, চীন হোক বা ভিয়েতনামই হোক কি যাই হোক, কিউবাই হোক, এরা সবাই মানে যে পথে যাচ্ছে সেটা কিন্তু সেই তথাকথিত নয়া অর্থনৈতিক নীতি, যেটা রাষ্ট্রীয় পুঁজিবাদ ইত্যাদি, সেই নীতির মধ্যেই আছে। বাকি আমি যেতে পারছি না যে কেন এই এত বড় বিকাশ সত্ত্বেও এই দেশ একটা সমাজতান্ত্রিক দেশ, সেখানে সমাজতন্ত্র হঠাৎ করে ধসে পড়লো কেন। আচ্ছা, আজকে যখন আমরা এই আলোচনাটা এর করছি, মধ্যে একটা জিনিস, বিশেষ করে জমির সম্পর্ক, যেটা লেনিন প্রথম পৃথিবীতে এই ধারণাটা আনলেন, পরবর্তী ক্ষেত্রে পুঁজিবাদী অর্থনীতি তারাও গ্রহণ করতে বাধ্য হলো, এই যে ভূমিহীনকে জমি দাও, এই ধারণাটাই তো ছিল না পৃথিবীতে। একটু পার্থক্য আছে। উনি বলেছিলেন জমি মানে কৃষককে জমি, এবং যেটা হয়েছে যে সমস্ত দেশে সমাজতন্ত্র এখনো আছে সেখানে ভূমি বিপ্লব হয়েছে, যেটা আমাদের পার্টি কর্মসূচিতে বলা আছে। এবং সেখানে হচ্ছে যে সমস্ত জমি নিয়ে কৃষকদের দিতে হবে, ক্ষতিপূরণ কি ক্ষতিপূরণ নয় সেটা পরে বিষয়। কিন্তু এই যে জমির পুনর্বন্টন, এটা একটা মৌলিক চরিত্র, যেটা বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চীন, ভিয়েতনাম এসব হওয়ার পরে এটা সাম্রাজ্যবাদীরা বুঝেছিল যে জমির কেন্দ্রীভবন যদি থাকে ওই রকম তাহলে হবে না, তাই একটা সংস্কার চাই, সেইটাকে ওরা ভূমি সংস্কার বলে নাম দিয়েছিল। অর্থাৎ একটা জমিদারি ব্যবস্থা, সে যে ধরনের জমিদারি হোক, পুঁজিবাদী কি সামন্ততান্ত্রিক কি মেশামেশি যাই হোক না কেন, যাদের হাতে কেন্দ্রীভূত হচ্ছে, সেইটার খানিকটা সংস্কার কর। এবং সেগুলো জাপানে প্রয়োগ হয়েছিল, কি সিঙ্গাপুরে, কি তাইওয়ান ইত্যাদি, দক্ষিণ কোরিয়ায় আমরা দেখেছি। সুতরাং এই দিক দিয়ে একটা পার্থক্য আছে, কিন্তু এটা ঠিকই যে ওরা বাধ্য হয়েছিল বুঝতে যে এটা না করে পুঁজিবাদের বিকাশও অসম্ভব। আচ্ছা, আজকে আসলে যে পরিস্থিতির মধ্যে আমরা আজকে আলোচনাটা করছি, এই সময় একটু আগেই আমরা বললাম, শুরুতেই বলেছি আমরা, আপনিও বিষয়টাকে সংক্ষেপে হলেও রেখেছেন, নোভেল করোনা ভাইরাস সংক্রমণ সারা বিশ্বে। 1918 মানে রুশ বিপ্লবের অব্যবহিত পরে সমাজতন্ত্র গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। ঠিক এই সময় গোটা বিশ্বে যে কোনো কারণে হোক, যে মহামারী ভয়াবহ রূপ নিয়েছিল, তাকে স্প্যানিশ ফ্লু বলে বলা হয়, যদিও ওর অরিজিনটা, উৎসটা স্পেন ছিল না, যাই হোক কোনো কারণে বলা হয়। কিন্তু নামটা নিয়ে বড় কথা না, সেই যে 1918 যে বিশ্বব্যাপী যে মহামারী ভয়াবহ, তাতে প্রায় 50 কোটি মানুষ সংক্রামিত হয়েছিলেন, প্রায় সব মিলিয়ে 5 কোটি মানুষ মারা গেছিলেন। সেই রকম এক সময়
যখন সারা বিশ্ব জুড়ে সেই সংক্রমণ এবং তার বিরুদ্ধে মানব সভ্যতার লড়াই, সেই সময় সোভিয়েত ইউনিয়নের সদ্য গড়ে ওঠা সমাজতান্ত্রিক সরকার তারা জনস্বাস্থ্য সংক্রান্ত একদিকে এক নতুন ধরনের, সেই সময় বিশ্ব যা শোনেনি, যে সমস্ত মানুষের স্বাস্থ্যের অধিকার হচ্ছে মৌলিক অধিকার, এই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা স্বাস্থ্য বিষয় নিয়ে পদক্ষেপ নিতে শুরু করেছে। ঠিক সেই সময় এই বিশ্বব্যাপী মহামারীকে প্রতিরোধ করবার ক্ষেত্রে কমরেড লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন এক অসাধারণ নজির তৈরি করেছিল। আজকের দিনে আমাদের এই মুহূর্তে আমাদের সারা বিশ্ববাসী, ভারতবাসী, আমাদের কাছেও বোধহয় ওই শিক্ষাটা আরেকবার উল্লেখিত হওয়া দরকার। লেনিনের নেতৃত্বে এই একটা পশ্চাৎপদ দেশে খালি শিল্পের বিকাশ, এইসব তো বা কৃষির ক্ষেত্রে এই যে পুনর্বন্টন, কৃষিতে উৎপাদন সম্পর্কের পরিবর্তন, খালি এই না, প্রত্যেকটা ক্ষেত্র জুড়ে আমি অনেক কথা যেতে পারছি না, কিন্তু শিক্ষা মানে সার্বজনীন শিক্ষা, স্বাস্থ্য মানে সার্বজনীন স্বাস্থ্য, এবং স্বাস্থ্য মানে রোগ হলে খালি তার চিকিৎসা না, স্বাস্থ্য মানে রোগ প্রতিষেধক ব্যবস্থা, জনস্বাস্থ্য, রোগ হলে সেই রোগগুলোর প্রধান কারণ কি, সে কারণগুলিকে কিভাবে, রোগের কারণ যেগুলো মূল কারণ সেগুলোকে চিহ্নিত করে সেইগুলোকে যদি আমি আটকাতে পারি তাহলে রোগ কমাতে পারি। এই যে ধারণা, যাকে পাবলিক হেলথ, জনস্বাস্থ্য ইত্যাদি বলা হয়, এবং রোগের সংক্রমণ হলে এই যে এপিডেমিওলজি, মহামারী, এসব কিভাবে একে মোকাবিলা করা হবে, এই সব হচ্ছে সোভিয়েত ইউনিয়নের প্রথম। লেনিন যখন জনকমিশন পরিষদের সভাপতি, অর্থাৎ তিনি সেই অর্থে প্রকৃত রাষ্ট্রপ্রধান, তখন এরকম একটা সময়ে এই স্বাস্থ্য মন্ত্রক বলে কোনো মন্ত্রী ছিল না কোনো দেশে, যেখানে যেখানে পুঁজিবাদী দেশগুলো, এই স্বাস্থ্য মন্ত্রক তৈরি করা, শিক্ষা মন্ত্রক তৈরি করা, এবং এদের আলাদা মন্ত্রীদের দায়িত্ব দেওয়া, এবং শিক্ষা, মেডিকেল শিক্ষা মানে চিকিৎসা বিজ্ঞান থেকে আরম্ভ করে অন্যান্য অনেক কিছুই, তার শিক্ষার ধরন কি হবে, অর্থাৎ তাদের ট্রেনিংটাই এরকম হতে হবে যাতে করে তারা ওই রোগ চিকিৎসার চাইতে রোগ প্রতিষেধক ব্যবস্থা এবং কি সামাজিক, অর্থনৈতিক কি কি কারণে রোগের উদ্ভব হচ্ছে সেগুলোর মধ্যে যাওয়া। এবং তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আলমাটা, এইসবে যেসব বক্তৃতা হয়েছে তার মূল হচ্ছে সমাজতন্ত্র, এবং যেটা লেনিনের নেতৃত্বে হয়েছিল, এবং তিনি ওইটাই খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনি বললেন, ওই যেটাকে স্প্যানিশ ফ্লু বলা হয়, সেটা H1N1, এই একই ফ্যামিলির, এই এখন যে করোনা ভাইরাস হয়েছে এক পরিবারের মধ্যে পড়ে ওই ভাইরাস। তখন ভাইরাস ইলেকট্রন মাইক্রোস্কোপি, এই যে RNA DNA এসব ব্যাপার তখন বিজ্ঞানের বিকাশ অতটা হয়নি, কিন্তু এটা যে সংক্রমণ হচ্ছে এটাকে যে লড়তে হবে কিভাবে, যেরকম লড়াই লড়ছি, এটা গুরুত্বপূর্ণ কথা উনি মনে বলেছিলেন। এটা খালি এই ভাইরাস বলে না, ওটা ওই টাইফাস বলে একটা রোগ হচ্ছিল, যেটা ভাইরাস কোনো ব্যাকটেরিয়া নয়, টাইফাস মানে একটা রিকেটসিয়া, একটা মাঝামাঝি এটা আছে, সে তার জন্য, এবং সেটা উকুনের দ্বারা সংক্রমিত হতো। উনি বলছেন যদি উকুন মারতে না পারো তাহলে উকুন বিপ্লব মেরে দেবে, যে এটা একটা ব্যাপার। এই যে চেতনার ব্যাপারটা নিয়ে যাওয়া, এবং এই যে পেশোগ্রাদ সোভিয়েতকে উনি ডাক দিলেন, ভলেন্টিয়াররা ছড়িয়ে পড়ো, শ্রমিক শ্রেণীর অগ্রগামী বাহিনীকে ছড়িয়ে পড়তে হবে, যে যেখানে আছে এইখানে গ্রামে যাও, এই যে ব্যাপার সম্ভব ছিল সমাজতন্ত্র ছাড়া। এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে যে আজকের পৃথিবী 100 বছর পেরিয়েছে, তো চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, অনেক নতুন ওষুধ এসছে, পরীক্ষা নিরীক্ষা, তার প্রযুক্তি অনেক এগিয়েছে, কিন্তু তারপরেও অসহায় মনে হচ্ছে। তাহলে কি কোথাও পৃথিবী জুড়ে এই জনস্বাস্থ্যের বিষয়টা খুবই পিছনের সারিতে চলে গেছে? পৃথিবী জুড়ে বিশেষ করে ইনভেস্টমেন্ট অন পাবলিক হেলথ, সেইটা কি খুব পিছনের সারিতে চলে গেছে? অবশ্যই, আমাদের দেশ সহ। অবশ্যই, কিন্তু এটা হঠাৎ একদিনে হয়নি। তার মানে যখন এসব হচ্ছে সমাজতন্ত্র, তারপরে আরেকটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, কালটায় পুঁজিবাদ, সমসাময়িক পুঁজিবাদ শিক্ষা নিয়েছিল, এবং জনকল্যাণকর রাষ্ট্র, স্বাস্থ্যে বিনিয়োগ করো, শিক্ষায় বিনিয়োগ করো, এবং জনকল্যাণকর বিভিন্ন নিরাপত্তার জন্য করো। সেটা হচ্ছে পুঁজিবাদের বিকাশের স্বর্ণযুগ, যেটা 1973 পর্যন্ত টিকেছিল। 1973-এর ওই অয়েল ক্রাইসিস যাকে বলা হয় ইত্যাদি, তারপরে যে
তথাকথিত বিশ্বায়ন উদারনীতি সূচনা হলো, তারপর থেকে যে পুঁজিবাদের চরিত্র সে আরেকটা মোড় নিল। সেই পুঁজিবাদের স্বর্ণযুগের অবসান হলো এবং সংকটের যুগের শুরু হলো। তখন নয়া উদারবাদের সূচনা চিলি দিয়ে, যা এখন সংকটের মধ্যে আছে, বিশ্বায়ন এইসব। কিন্তু এই সময়কালের ব্যাপার হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য এবং জনকল্যাণকর রাষ্ট্রের যে ধারণা, এটাকে ভেঙে দেওয়া হলো, সব বেসরকারীকরণ করা হলো। এবং এখন আমেরিকা হচ্ছে খুব বড় দৃষ্টান্ত। চীন খানিকটা মোকাবিলা করতে পারলো প্রথমে, এরকম একটা, আমি বলছি না যে এটা শেষ আরো কি হবে আমি জানি না, কিন্তু কারণ তার একটা ব্যবস্থা ছিল। আমাদের এখানে কেরালা, কারণ তাদের একটা স্বাস্থ্য পরিকাঠামো আছে যেটা একটা উন্নত দেশের সঙ্গে তুলনা করা যায়। অন্য কোনো রাজ্যকে ওরকম করে আমি বলতে পারবো না, কেরালার কাছাকাছি। কিন্তু যেখানে নেই, যেখানে স্বাস্থ্য মানে হচ্ছে বেসরকারি, শিক্ষা মানে বেসরকারি, এবং তাদের মেডিকেল এডুকেশনও বেসরকারি, এই গবেষণাই বেসরকারি, সেখানে এই রাষ্ট্র এর দেউলিয়াপনা আমরা প্রত্যক্ষ করছি। এখন যা হচ্ছে তার মধ্য দিয়ে আমাদের দেশে এবং সবচেয়ে শক্তিশালী উন্নত পুঁজিবাদী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা। ঠিকই, এইখানে এক কথায় বলা যেতে পারে যে পুঁজিবাদে যখন সংকট আরো ঘনীভূত হয়েছে, এই পুঁজিবাদ যে অধিকারগুলোকে আগে তারা সোচ্চারে বলেছিল, যেমন শিক্ষার অধিকার, স্বাস্থ্য, আজকে কিন্তু সেই অধিকারগুলোকে সে আর বজায় রাখতে পারছে না। যার জন্য এই যে একটু আগে সূর্যবাবু বললেন, নিও লিবারালিজম, নয়া উদারনীতি অনুসরণ করে ক্রমান্বয়ে রাষ্ট্র শিক্ষা, স্বাস্থ্য, মানুষের মৌলিক অধিকারগুলো থেকে হাত গোটাচ্ছে, যার ফলেই জনস্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে গুরুতর বিপর্যয় করছে এরা, যার পরিণতিতে আজকের এই স্বাস্থ্য সংকট এই ভয়াবহ রূপ নিয়েছে। আচ্ছা, আমরা যেহেতু আজকে আমাদের আলোচনাটা তো আবার একটা ন্যূনতম, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আছে, কিন্তু আজকের আলোচনাটা আমাদের বিষয়বস্তু যা চিহ্নিত হয়েছে, যে কমরেড লেনিন বারবার প্রতি আমরা লেনিনের জন্মদিবস পালন করি, আমরা কেন, সারা বিশ্ব জুড়ে পালিত হয় এবং নতুন করে অঙ্গীকার নেওয়া হয় লড়াই, মানব সভ্যতার আরো অগ্রগতির ধারা সুনিশ্চিত করার জন্য। যখন 150তম জন্মবার্ষিকী লেনিনের আমরা পালন করছি, তখন কিন্তু নিঃসন্দেহে কি এটা বলা যায় না, কোথায় জোরের সাথেই বলা যায় যে লেনিন আজ আরো 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 বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, এটাই তো বলা যায়। লেনিন প্রাসঙ্গিক, মার্কস এঙ্গেলস যেরকম প্রাসঙ্গিক, এখনকার সময়ে লেনিন বেশি প্রাসঙ্গিক এই যুগে, সাম্রাজ্যবাদের যুগে। এবং প্রাসঙ্গিক তিনি থাকবেন তার কারণ লেনিন সব আমরা জানি না, লেনিনের সব অবদান লেখা হয়নি। যদি সোভিয়েত ইউনিয়ন থাকতো তাহলে 100 বেশি লেনিনের ভলিউম তৈরি হতো। এবং লেনিন পড়েই যাননি এঙ্গেলসে ডায়ালেকটিক্স অফ নেচার, প্রকৃতির দ্বন্দ্বতত্ত্ব প্রকাশই হয়নি। আমরা অনেক জিনিস জানি না। মার্কস এঙ্গেলসের অনেক লেখা এখনো প্রকাশিত আছে, চেষ্টা চলছে। লেনিনের অনেক লেখা প্রকাশিত আছে, অনেক জিনিস জানবার আছে এখন। তাই অনেক কিছু আমাদের জানতে হবে। আর এখনকার পরিস্থিতিতে লেনিন যেরকম বলেছিলেন, এটা কর্মক্ষেত্রের পথনির্দেশক, এটা কোনো ডগমা না, কোনো আত্মবাক্য না, কিছু মুখস্থ ব্যাপার না। তার বিকাশ ঘটাতে হবে নির্দিষ্ট পরিস্থিতিতে, নির্দিষ্ট পরিস্থিতির বিশ্লেষণ এবং সেখানে তার প্রয়োগ ঘটাতে হবে। লেনিনের এই যে শিক্ষাটা, এটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। এবং আমি যেগুলো বললাম, মৌলিক যা অবদান উনি রেখে গেছেন, সেগুলোকে বিকশিত করা, এটা এক জায়গায় থেমে থাকে না। লেনিন যে কাজটা করেছিলেন, সেই কাজ এখন হাজারো লেনিন দরকার। আমার বিশ্বাস যে তার প্রাসঙ্গিকতা হচ্ছে যে বোধ আমেরিকা থেকেও একজন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী বার্নি স্যান্ডার্স শুনি সোশ্যালিজম, ডেমোক্রেটিক সোশ্যালিজম, আমেরিকাতে সোশ্যালিজমের কথা কেউ বলবে এবং এরকম ভোট পাবে। টনি ব্লেয়ার ওইরকম, হ্যাঁ, টনি ব্লেয়ার যা ভোট পেয়েছে সব তরুণদের ভোট পেয়েছে। ওখানে বয়স্কদের, আমার বয়সের লোকদের সংখ্যা বেশি, দুর্ভাগ্যবশত কিছু যাই হোক। আমি কিন্তু যেখানে আমাদের মতো দেশে এখানে তরুণদের সংখ্যা বেশি অপেক্ষাকৃত, সেখানে আমার মনে হয় যে তারা কি বলে এই করোনা, এটা ওরা মোকাবিলা করতে পারবে। আমরা থাকি না থাকি ওরা টিকে থাকবে, আর লেনিন প্রাসঙ্গিক থাকবে। এবং সেটা আমেরিকা, ইউরোপেও এখন সেই প্রতিধ্বনি শোনা যাচ্ছে। একটা কথা কিন্তু বারে বারে আসছে, সেটা হচ্ছে যে এই যে লেনিন বিপ্লবটা তো রাশিয়ায় হয়েছিল, একটা ছোট জায়গা, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে তা বিরাট আকারে সোভিয়েত ইউনিয়ন হিসেবে পরবর্তী পৃথিবীতে আত্মপ্রকাশ করেছে এবং তার সাফল্য ইত্যাদি অনেকটাই আমরা আলোচনা করেছি, আর সব এখানে আলোচনা করা সম্ভব না। কিন্তু এই যে বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষার মানুষকে যুক্ত করা, যেখানে ভারতবর্ষ
আমরা বিভিন্ন ভাষা বিভিন্ন জাতির দেশ। আমাদের এখানে ভাষা এবং জাতির মধ্যে দ্বন্দ্ব বাড়ছে, আর সোভিয়েত তারা ভাষা এবং জাতির মধ্যে দ্বন্দ্ব কমিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করে একটা বৃহত্তর জাতি হিসেবে তারা আত্মপ্রকাশ করেছিল বহু জাতির মিলনের মধ্য দিয়ে। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক না আজকে। নিশ্চয়ই আমি একটাই প্রসঙ্গে খালি বলতে পারি, লেনিনেরই বিভিন্ন আলোচনায় ছিল যে জার শাসিত রুশ দেশকে বলা হতো জাতির কারাগার। ঠিক। অর্থাৎ বিভিন্ন জাতি দেওয়ার এনস্লেভ, তাদের উপর তারা পরাধীন ছিল। একমাত্র গ্রেট রুশিয়ান বলে যাদের বলা হতো তাদেরই আধিপত্য ছিল, যার জন্যে রুশ বিপ্লব সফল করবার পর জাতিগুলোকে যেমন স্বাধিকার দেওয়া হলো, অধিকার দেওয়া হলো, স্বাধীনতা এবং তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, এর মধ্যে দিয়ে ক্রমান্বয়ে ওই যে ইউনিয়ন অফ সোভিয়েট সোশ্যালিস্ট রিপাবলিক, অনেকগুলি মানে প্রজাতান্ত্রিক অংশকে নিয়ে গড়ে উঠল সোভিয়েত ইউনিয়ন। এই নীতিটা সফল হয়েছিল নিশ্চয়ই। এটা এক্ষুনি বলা যায় যে ওই যে নীতি, অর্থাৎ ঐক্যবদ্ধ করার যে ওই নীতি আজও ভারত শুধু না সারা বিশ্বের সমস্ত দেশের কাছে এটাই বোধহয় উদাহরণ হয়ে রয়েছে। কি বলেন? দুঃখের ব্যাপার, ভারতবর্ষে ঠিক তার উল্টো পরিস্থিতি আমরা দেখছি। সমাজতন্ত্রে একটা খুব বড় অবদান হচ্ছে যেটা কমিউনিস্ট আন্তর্জাতিক লেনিনের নেতৃত্বে যে প্রশ্ন নিয়ে বিতর্ক করেছে এবং সেই বিতর্ক অনেক তীব্র বিতর্ক হয়েছে এবং তার নিষ্পত্তি করেছে। জাতি বলতে আধুনিক অর্থে কি বোঝা যায়, আমি ওয়েস্টফেলিয়ান ন্যাশনালিজম ওসবে যাচ্ছি না, কিন্তু বুর্জোয়ারা জাতীয়তাবাদ বলতে কি বোঝা যায়, তার বিপরীতে সমাজতন্ত্রে জাতিসত্তার সমস্যা কিভাবে সমাধান হবে তার পথ দেখিয়েছিলেন লেনিন। এবং অবশ্যই বহু নিন্দিত কিন্তু যার অবদান কখনো ছোট করে দেখা যায় না, স্টালিন, তার একটা খুব বড় অবদান ছিল ন্যাশনাল কলোনিয়াল কোশ্চেন, এসব। সেটা ছিল জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের অধিকার দিয়েছে। আমার তুমি এই ব্যবস্থা পছন্দ, তুমি এখানে আসো। এটা ইউনিয়ন অফ, আপনি যেটা বললেন, ইউনিয়ন অফ সোভিয়েত সোসাইটিস, ইট নট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যারা অনেক বড় কি ফেডারালিজম ইত্যাদি সব বড় বড় কথা বলে। এটা ইউনিয়ন অফ সোভিয়েত সোসাইটি এবং স্বেচ্ছামূলক ভাবে তুমি এসো এবং রাইট টু সেকসেশন থাকবে, তুমি আলাদা হয়ে যেতে পারো যদি পছন্দ না হয়। কিছু সেই শিক্ষার প্রয়োগ শেষের দিকে তা অনুসরণ করা হয়নি, যাতে যেটা সাম্রাজ্যবাদ সঠিকভাবে ব্যবহার করেছিল, মানে তাদের স্বার্থে সঠিকভাবে সক্ষম হয়েছিল, ডেভিয়েশন। ভারতে যেটা হয়েছে, ভারতের কিন্তু একটা বড় জিনিস হচ্ছে যে ভারতে এতগুলি জাতির বিভিন্নতা, সোভিয়েত ইউনিয়নের পর পৃথিবীতে আর কোনো দেশ নেই যেতে এরকম একটা বহু ভাষা জাতি ভিত্তিক এরকম একটা দেশের মিলন ক্ষেত্র হতে পারে, যেটা স্বাধীনতা সংগ্রামের আমাদের শেষের 3 দশকের অবদান বলে বলা হয়। সেটা সেই জিনিসটা আক্রান্ত হচ্ছে আজকে। তার কারণ এখানে আমরা অবশ্য আগে বিতর্ক করেছি যে এখানে কি আমরা আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে পারি, আমরা মনে করছি তা না। কারণ আমাদের কাছে আত্মনিয়ন্ত্রণের প্রশ্নটা ছিল স্বাধীনতা সংগ্রাম, সাম্রাজ্যবাদের অধীনতা থেকে, পরাধীনতা থেকে, ঔপনিবেশিক শাসন থেকে নিজেদের মুক্ত করার সংগ্রাম। সেটা তার বেসিক উপাদান হচ্ছে, মৌলিক উপাদান হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী। আর এখন সাম্রাজ্যবাদ চেষ্টা করছে জাতিগুলোর মধ্যে বিরোধ লাগাবার, এবং তাদের যারা সাগরেদরা আছে বিভিন্ন দেশে, আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের দেশের সরকার এবং শাসক দল, এদের যা নীতি মতাদর্শ ইত্যাদি, সেটা হচ্ছে সেই স্বাধীনতা সংগ্রামের যে একটা ভারত সম্পর্কে, যে ভারত একটা অবিভক্ত ভারত, এটা দেশভাগ তো কেউ চায়নি। এই যে একটা আপোষের স্বাধীনতা, অসম্পূর্ণ, যা পরিপূর্ণ অর্থে স্বাধীনতা নয়, স্বাধীনতার মৌলিক উপাদানগুলি অর্জিত হয়নি, এবং এই জাতিগুলি সমান বিকাশের সুযোগ, এই মৌলিক বিষয়গুলো আজকে আক্রান্ত হচ্ছে। সেই জন্যই আবার স্মরণ করতে হবে যে ওই ন্যাশনাল কলোনিয়াল কোশ্চেন, সে নিয়ে যা ডিবেট হয়েছিল, যা বিতর্ক হয়েছিল, তার কি এখন প্রযোজ্য, কি প্রযোজ্য না, কিন্তু মৌলিক বিষয়গুলি তা এখনো আমার মনে হয়। ভারতের বড় চ্যালেঞ্জ হচ্ছে যখন আমরা একটা এতগুলো নিয়ে আছি, আমরা এখন ঠিকই সোভিয়েত ইউনিয়ন নেই কিন্তু আমরা আছি, এখন আমাদের কাছে আচামরার চ্যালেঞ্জ হচ্ছে এই ভারতটাকে আমরা রক্ষা করতে পারবো। আসলে আমাদের আজকে প্রশ্ন মানে খুব বেশি সময় নেই, আলোচনা আমাদের শেষ দিকে যেতে হচ্ছে। আচ্ছা, এটা ঠিকই, আর দুটি বিষয় আমাদের আলোচনার মধ্যে রাখতে চাইছি। একটা ধরুন, এই যে সমাজতন্ত্র রুশ দেশের মাটিতে গড়ে উঠল,
এই যে বিপ্লব, নিঃসন্দেহে মার্ক্সবাদের অন্যতম শিক্ষা বিপ্লব। এবং এই বিপ্লব আবার একটু আগে আপনি যেটা বললেন না যে মার্ক্সবাদের মর্ম কথা কি, লেনিনেরই ব্যাখ্যা। লেনিনই বলছেন যে ডায়ালেকটিক্স হচ্ছে গোটা মার্ক্সীয় মতবাদের এসেন্স, মর্মবস্তুটা হচ্ছে ডায়ালেকটিক্স, দ্বন্দ্বতত্ত্ব। আবার ডায়ালেকটিক্স বা দ্বন্দ্বতত্ত্বের মর্মবস্তু কি, লেনিনেরই কথা যে কংক্রিট স্টাডি অফ দ্য কংক্রিট সিচুয়েশন ইজ দ্য এসেন্স অফ ডায়ালেকটিক্স, অর্থাৎ নির্দিষ্ট পরিস্থিতির সুনির্দিষ্ট অনুশীলন, বিশ্লেষণ। এবং বিপ্লবের ক্ষেত্রে ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন দেশ কোন অবস্থায়, যার জন্য বিপ্লবের ক্ষেত্রে অনুকরণ, নো কোশ্চেন অফ কপিং, অনুকরণের প্রশ্ন নেই। নির্দিষ্ট দেশে পরিস্থিতি অনুসারে বিপ্লব হবে। ঠিক লেনিনের নেতৃত্বে রুশ দেশের বিপ্লব, আবার চীন দেশে মাও কমরেড মানে চীনের কমিউনিস্টদের নেতৃত্বে বিপ্লব, তার মধ্যে অনেক ভিন্নতা আছে। আবার ভিয়েতনামের বিপ্লব, আবার কিউবার বিপ্লব। আচ্ছা, ভারতীয় বিপ্লব, মার্ক্সীয় মতবাদ, সেই মতবাদকে ভিত্তি করেই ভারতীয় বিপ্লব সম্পর্কে ভারতের মার্ক্সবাদীরা তাদের এই মুহূর্তে ভারতের পরিস্থিতি অনুসারে বিপ্লব সম্পর্কে ধারণাটা, এটাও বোধহয় মার্ক্স, যখন আমরা লেনিনের 150তম বার্ষিকীতে আলোচনা করছি, একটু স্বল্প কথায় হলেও এটা বোধহয় আমাদের দর্শক বৃন্দের কাছে উল্লেখ করা এখানে বেশ কিছু প্রশ্নও এসছে ভারতীয় প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা কিভাবে এই সমাজ পরিবর্তনের লড়াইটাকে এগিয়ে নিতে চাই। এইটা একটু প্রথম কথা হচ্ছে, যেটা নিশ্চিতভাবে আমরা অভিজ্ঞতা থেকে বুঝেছি, বিশ্লেষণ করে আমাদের মতাদর্শগত দলিল যখন তৈরি হয়, সেই দলিলগুলোতে আমরা খুব পরিষ্কার করে বলেছি যে 19বিংশ শতাব্দীর সমাজতন্ত্রের মডেল এখন ওই হুবহু এখন ওই মডেল। এখন আমাকে সমাজতন্ত্র মানে কি, আপনি ভাবুন, যখন গোথা প্রোগ্রাম হচ্ছে, মার্কস এঙ্গেলস আছেন, জার্মানিতে কি করতে হবে সেই নিয়ে যখন বিতর্ক হচ্ছে, তখন সেই গোথা প্রোগ্রামে যদি যান, আর লেনিন যখন সমাজতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে, এটা ভিন্ন। এটা বিংশ শতাব্দী না, একবিংশ শতাব্দী। এবং এই সময়ে দাঁড়িয়ে আমরা সমাজতন্ত্র মানে কি, সমাজতন্ত্রের নির্মাণ কোন পথে হবে, তা আমাদের নির্দিষ্ট পরিস্থিতিতে করতে হবে। ভারতে কমিউনিস্ট আন্দোলনের বিকাশে দুটো বড় ধাক্কা হচ্ছে যে এইটা বুঝতে ব্যর্থ হওয়া। কেউ কেউ ভাবছিল যে এটা রুশ বিপ্লবের মতো হবে, কেউ কেউ ভাবছিলেন এটা চীন বিপ্লবের মতো হবে। আমরা বিনীতভাবে দাবি করতে পারি, আমরা বলেছিলাম এটা রুশ বিপ্লব, চীন বিপ্লব ওইরকম না। ভারতের বিপ্লবটা ভারতীয় এখানকার কমিউনিস্ট পার্টিকেই করতে হবে, কোনোটা একটা মডেল কপি করার ব্যাপার না। এটা নিজেদের ঠিক করতে হবে নির্দিষ্ট ক্ষেত্রে। কিন্তু এটা নির্দিষ্টভাবে বলা যায় যে সমাজতন্ত্রের মূল লক্ষ্য এখন হচ্ছে, এখন একবিংশ শতাব্দীতে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেগুলো অবশ্যই তার কি বলে যা অর্জন করতে হবে, সেটা হচ্ছে প্রথমত প্রত্যেকের জন্য খাদ্য, যা বহুদিনের কথা, প্রত্যেকের জন্য বাসস্থান, প্রত্যেকের পরিধান, জামা কাপড়, শীত গরম এসব আছে, প্রত্যেকের জন্য শিক্ষা, প্রত্যেকের জন্য স্বাস্থ্য, প্রত্যেকের জন্য কাজ, যেন বেকার না থাকে। এগুলো শিক্ষা, স্বাস্থ্য সার্বজনীন হতে হবে। এগুলো যা আমি বললাম, এগুলো রাষ্ট্রের দায়িত্ব হবে, এগুলো আমার ব্যাপার না। আর এখন আরো তার সঙ্গে যা যুক্ত হতে হবে, সেটা আমি বললাম, ভারতের মতো দেশে এই এতগুলো জাতিসত্তাকে নিয়ে তার ঐক্য, তার জন্য গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং একটা বহুভাষী বহুজাতিক দেশে, বহুজাতিক মানে মাল্টি ন্যাশনাল নয় সেই অর্থে, যাই হোক বহু ভাষাভাষী বৈচিত্র্য সম্পন্ন যা বলা হয়, এখন নানা রকম ভাষা বেরিয়েছে, সেইগুলোকে সংহত করার মতো বৈজ্ঞানিক যুক্তিবাদের উপরে প্রতিষ্ঠা করা সমাজকে, এবং এখানে নির্দিষ্টভাবে সামাজিক বৈষম্যের যে চেহারাটা আছে, তফসিলি জাতি, আদিবাসী, সংখ্যালঘুদের একটা অংশ, এইসব করে সামাজিক বৈষম্য, তথাকথিত মনোবাদ, যেটা অন্য দেশের বেলায় প্রযোজ্য নয়, আমাদের এখানে প্রযোজ্য, তার অবসান ঘটানো, এগুলো অবশ্যই এই ভারতের ভবিষ্যৎ সমাজতন্ত্রের আবশ্যকীয় শর্ত হতে হবে, যার জন্য লড়াই করবে সমাজতান্ত্রিক ভাবে। হ্যাঁ, এইটা সম্পর্কে অনেকেরই জিজ্ঞাসা থাকে, সেই জন্যই আমাদের আলোচনায় এই বিষয়টি আসা বিশেষ প্রয়োজন ছিল। আচ্ছা, এই আজকে
কমরেড লেনিনের 150তম জন্মবার্ষিকী সত্যি আমরা একটা নতুন পরিস্থিতি, অস্বাভাবিক পরিস্থিতি মধ্যেই পালন করছি, যার জন্য আমরা এখানে ঘরের মধ্যে আলোচনা করছি, তাও সবাই আমরা মাস্ক পরে আমরা দূরত্ব করছি। বজায় রেখে দূরত্ব বজায় রাখতে হচ্ছে। আচ্ছা, এই আজকের বিশ্ব তথা ভারত, বাংলার মাটিতেও আমরা লড়াই চালাচ্ছি, সারা ভারতের লড়াই, তার সঙ্গে বাংলার বৈশিষ্ট্য অনুসারে বাংলার পরিস্থিতিতে একটা কথাই এই মুহূর্তে শেষকালে বিশেষ করে বোধহয় আলোচনা দাবি করছে যে আমাদের রাজ্যে অসংখ্য যে পার্টি কর্মী, সে কোচবিহার, দার্জিলিং থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, ওদিকে আমাদের রানীগঞ্জ, আসানসোল, বর্ধমান পশ্চিম, ওদিকে বীরভূম, সারা রাজ্যের অসংখ্য যে পার্টি কর্মীরা এই সময়কালেও যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, মানুষের সাথে আছেন, এই পার্টি কর্মীদের কাছে এবং রাজ্যের জনসাধারণের কাছে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর রাজ্য কমিটির সম্পাদক হিসেবে আপনি কি বার্তা দেওয়াটা আজকের দিনে বড় বেশি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বলে মনে করেন? না, আমি সম্পাদক হিসাবে আমি বাড়তি কিছু বলতে পারবো না, কিন্তু আমাদের পার্টির যা সাধারণভাবে আহ্বান, সবাই জানে আমাদের সাধারণ সম্পাদক আজকে সকালে বলেছেন দিল্লি থেকে, কিন্তু আমি আবার বলছি, আমাদের এইরকম একটা পরিস্থিতি, যেটা আমি বললাম 100 বছরে কারো অভিজ্ঞতা নেই, কেউ বলতে পারবে না যে আমার এই বিষয়ে অভিজ্ঞতা আছে। নতুন পরিস্থিতি, আমি 4 রকম চ্যালেঞ্জ বলেছি, কিন্তু এই 4টা একটাই লড়াই, একটাই, সেই একটা আরেকটার সঙ্গে সম্পর্কযুক্ত। যেহেতু সংকট, পরিবেশের সংকট, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো সব বেসরকারি হাতে, তাই করোনা আজকে এত মহামারী রূপ নিতে পেরেছে। সুতরাং অর্থনৈতিক সংকট থেকে করোনা, এবং করোনার মধ্য দিয়ে অর্থনৈতিক সংকট তীব্র হওয়া, এবং অর্থনৈতিক সংকট যত তীব্র হবে তত মরিয়া হয়ে তারা বিভাজনের রাজনীতি যাবে, সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা হবে ভারতে, এবং আরো বিভাজন, সামাজিক ইত্যাদি বিষয়কে ভিত্তি করে বিভাজনের চেষ্টা হবে, এবং যত তার জন্য আমাদের দেশের শাসক শ্রেণী সাম্রাজ্যবাদের উপরে নির্ভরশীল হবে, তত আমাদের যে স্বাধীনতা, আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের স্বাধীন বৈদেশিক নীতি, আভ্যন্তরীণ নীতি, এগুলো সব আক্রান্ত হবে। কাজেই 4টা বিপদ পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এই লড়াইটা একটাই লড়াই, সেই লড়াই হচ্ছে শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষ, এবং আমাদের কর্মসূচিতে এরকম বলা আছে যে পুঁজিপতিদের একটা শ্রেণী, যাকে জাতীয় পুঁজিপতি বলা হয়, যাদের বৃহৎ পুঁজি, যাদের হাতে বিরাট পরিমাণ সম্পদ কেন্দ্রীভূত হয়েছে, এবং লুটের জনগণের টাকা লুট করেই তারা তাদের সম্পদ বৃদ্ধি করেছে, কিন্তু তারাও বাদ যাবে না। করোনা ভাইরাস তাদের পিছনে ছুটছে, এই সংকট হামলা তাদের পিছনে ছুটছে, তাদেরও লোকসান হচ্ছে, তাদেরও ঋণ বাড়ছে, এবং এই সময়ে ব্যাপকতম মানুষ বলা যায় ভারতের পশ্চিমবাংলায় সর্বত্রই 95% মানুষের স্বার্থ জড়িত এই অবস্থাটা পরিবর্তনের জন্য। তাদের কাছে যেতে হবে, তাদের আস্থা অর্জন করতে হবে। আমাদের কমরেডরা আছেন এই সব কিছুর মধ্যে, তারা প্রতিবাদেও আছেন, তারা মানুষকে স্যানিটাইজার, সাবান, খাবার থেকে কত রকম ব্যাপারে, যে রাজ্যেই হোক, রাজ্যের বাইরেই হোক, চালাবার চেষ্টা করছেন। তারা এই লড়াইতে থাকবেন। আমাদের দূরত্ব দৈহিক, শারীরিক, কিন্তু আমাদের দূরত্ব, আমাদের বোঝাপড়া সেইখানে যেন তৈরি না হয়, মানুষের সঙ্গে আমাদের সেই দূরত্ব যেন না তৈরি হয়, সেই সম্পর্ক, আত্মিক সম্পর্ক আমাদের তৈরি করতে হবে, বোঝাপড়া। আচ্ছা, আমাদের তো আলোচনা আজকে আমাদের শেষ পর্যায়ে শেষ করতে হবে, কিন্তু একটা কথা নিঃসন্দেহে বলা যায়, লেনিনের 150তম জন্মবার্ষিকীতে এটা বোধহয় আজকের দুনিয়ার পরিস্থিতি বিচারেই বলা যায় যে গোটা বিশ্ব পুঁজিবাদ ক্রমান্বয়ে সংকটের মধ্যে প্রবেশ করছে। পুঁজিবাদ, যেভাবে মার্ক্স বলেছিলেন, পুঁজিবাদ কখনোই সংকট থেকে পরিপূর্ণভাবে মুক্ত হতে পারে না। সাময়িক মুক্ত হলে পরবর্তীকালে আরো গভীর আকারে সেই সংকট দেখা দেয়। আজকের বিশ্ব আমরা দেখছি আরো ক্রমান্বয়ে আরো সংকটে জর্জরিত, আরো সংকটের মধ্যে প্রবেশ করেছে। এইরকম এক অবস্থায় দাঁড়িয়ে আমরা ভারতের বুকেও সেটা আমরা অভিজ্ঞতায় দেখছি, এবং সারা বিশ্ব জুড়ে মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, এবং আজকে এমন কোনো অংশ নেই যারা পুঁজিবাদের শোষণে জর্জরিত না সারা বিশ্ব জুড়ে। এই অবস্থায় দাঁড়িয়ে পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই, শোষণের বিরুদ্ধে লড়াই সারা বিশ্ব জুড়ে বাড়ছে।
লেনিনের 150তম জন্মবার্ষিকীতে তিনি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন এই জন্যে যে পুঁজিবাদ যে কোনো লড়াই হোক, সে লড়াইয়ের মধ্যে দিয়ে যদি প্রকৃত সমস্যার সমাধান বার করতে হয় তাহলে পুঁজিবাদের অবসান ছাড়া পথ নেই। লড়াই সংগ্রামের অভিজ্ঞতার মধ্যে দিয়ে ক্রমান্বয়ে মানুষের মধ্যে এই ধারণা বাড়ছে। তবে মার্ক্সেরই শিক্ষা, সমাজতন্ত্রের ধারণা তো আপনা আপনি স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে না, ওটা নিয়ে যেতে হয় বিজ্ঞান তো, এবং সে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করছে সারা বিশ্বের সাথে। আমাদের ভারতের বুকেও আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্স পার্টি। কিন্তু এটা তো আজকে জোরের সঙ্গেই বলা যায়, বোধহয় আজকের এই আলোচনায় শেষকালে আমরা বলতে পারি যে পুঁজিবাদ যেটা বলার চেষ্টা করেছিল 1990-এর দশকের ওই যখন সোভিয়েটের বিপর্যয় হলো, যে ওরা বলার চেষ্টা করেছিল দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ক্যাপিটালিজম, পুঁজিবাদের বিকল্প নেই। আজকে তারপরে কেটে গেছে প্রায় 29 বছর, 28-29 বছর। আজকে দুনিয়ায় আরো বেশি করে প্রমাণিত হচ্ছে দেয়ার ইজ অনলি ওয়ান অল্টারনেটিভ অ্যান্ড দ্যাট ইজ সোশ্যালিস্ট অল্টারনেটিভ, TSAR, দেয়ার ইজ সোশ্যালিস্ট অল্টারনেটিভ। তাহলে পুঁজিবাদ নয়, সমাজতন্ত্র, এবং এই সমাজতন্ত্র মানে বিংশ শতাব্দীর সমাজতন্ত্রের অভিজ্ঞতায় একবিংশ শতাব্দীতে আরো উন্নততর সমাজতন্ত্র, এটাই একমাত্র বিকল্প। এটা বোধহয় 150তম জন্মবার্ষিকী কমরেড লেনিনের, সেই উপলক্ষে আলোচনায় দাঁড়িয়ে জোরের সঙ্গে এই কথা বলা যায় না? অবশ্যই তাই, কারণ সমাজতন্ত্রের বিকল্প, কিন্তু আমি বললাম যে সেটা কি, কোথায়, কিভাবে, আমাদের দেশে কি, ইউরোপে কি, লাতিন আমেরিকাতে কি, আফ্রিকাতে কি ইত্যাদি, এসব আমাদের নির্দিষ্ট পরিস্থিতি নির্দিষ্টভাবে বিশ্লেষণ করতে হবে। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে এই পুঁজিবাদ সংকটগ্রস্ত মুমূর্ষু পুঁজিবাদ, কিন্তু আপনা আপনি এ ধ্বংস হবে না, পুঁজিবাদকে ধ্বংস করতে হয়, এবং ধ্বংস করেই খালি শেষ হয় না, তাহলে তো নৈরাজ্য হয়, খালি কিছুদিন হয়। সমাজতন্ত্র ছাড়া তার কোনো বিকল্প নেই। এটা এই বিষয়ে আমি বললাম আগে, এটা টনি ব্লেয়ার থেকে আরম্ভ করে, মানে আমি আমেরিকা যুক্তরাষ্ট্রে বার্নি স্যান্ডার্স এরাও এখন মনে করছেন যে এই কাঠামোতে হবে সমাজবাদ। এরকম সংকট হলেই, যেরকম প্রভাত লিখেছেন প্রভাত পটনায়ক, যে এরকম সংকট হলেই যারা কখনো সমাজতন্ত্রের কথা বলতেন না তারা সমাজতন্ত্রের কথা বলতে আরম্ভ করে। আমাদের বুঝতে হবে আমরা কি, কোন সমাজতন্ত্র চাই, কিরকম ভাবে চাই, মানে কি সমাজতন্ত্রের। এইটাই হলো আজকের দিনে লেনিনের প্রাসঙ্গিকতা। তার জন্মের 150 বছর বাদেও লেনিনকে আমরা স্মরণ করছি এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, এবং একটা অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে আমাদের এই 150 বছরের এই আলোচনা সভা করতে হলো। এই আলোচনা সভা আরও নিশ্চয়ই জেলায় জেলায় হবে, এবং সেই আলোচনার মধ্য দিয়ে নতুন করে লড়াইয়ের প্রতিজ্ঞা গ্রহণ করাই হবে লেনিনের প্রতি একজন কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে আমাদের সবার শ্রদ্ধার্ঘ্য। ধন্যবাদ সিদ্দিকদা, ধন্যবাদ সূর্যদা, CPIM এর ডিজিটালের পক্ষ থেকে এই আলোচনা সভায় আপনারা আসার জন্য। সবাইকে নমস্কার, ধন্যবাদ, অভিনন্দন জানাই। সকলকে অভিনন্দন।